ভরসার এক মাস, সরকারের এক মাসে যা কাজ তাতে ভরসারও বাড়ছে। সামনে লম্বা পথ। সরকার মানে একটা টিম, একটা দল, সেই দলের সবাই মিলে কাজ করবেন। কিভাবে কাজ করবেন সেসব নিয়ে কথা হবে। আপনাদের সঙ্গে আমি অতনু রয়েছি, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক যে কথা বললো অতনু, যে ভরসার এক মাস, ভয় আউট। বিভিন্ন সময় বিভিন্ন ছবি আপনাদেরকে আমরা যা দেখাচ্ছি তাতে অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে যে ভয় আর কোথাও নেই, আর এখন ভরসা। আর এই ভরসা যে কাঁধের ওপর ভর করে চলেছেন অনেকেই, আজ আমাদের সঙ্গে এমন দুজন রয়েছেন যাদের জন্য প্রথমে বলতে হয়, আমার খুব ইচ্ছে করছে বলতে, আসলে ওয়ান্স আ জার্নালিস্ট অলওয়েজ আ জার্নালিস্ট। আমাদের সঙ্গে এমন দুজন রয়েছেন যারা প্রাক্তন সাংবাদিক নয়, যারা সাংবাদিক এবং এখন বর্তমান বিধায়ক। আমরা ওয়েলকাম করি মানব গুহ রয়েছেন আমাদের সঙ্গে, মেমারির বিধায়ক, এবং আমাদের সঙ্গে রয়েছেন সন্তু পান, তারকেশ্বরের বিধায়ক। দুজনকেই স্বাগত জানাবো। এবং আমি বোধহয় ভুল বলিনি, ওয়ান্স আ জার্নালিস্ট অলওয়েজ আ জার্নালিস্ট, তাই তো? একদম ঠিক। মানব, তাহলে মানবদা, আমি তাহলে এভাবে ভাবি যে জার্নালিস্টদের কাজ তো সরকারের সমালোচনা করা। তা একজন বিধায়কের মধ্যে তাহলে দুটো সত্তা কাজ করবে, নিজের কাজ করবেন এবং নিজের কাজের সমালোচনা করবে, তাই তো? দেখা যাক, আমি তো ছাড়ছি না, কারণ সবচেয়ে বড় কথা যে ভোটে জেতার একটা আলাদা আনন্দ, এবং ভোটে জেতার পর যে আনন্দটা আমি পেয়েছি সেই আনন্দটা আমাকে দিয়েছেন আমার দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তিনি নিজে, আমি ভাবছিলাম যে কীভাবে শুরু করব, করা যাবে কিনা, বা অনুমতি নেওয়া, কীভাবে অনুমতি নেব, একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। তো শ্রমিকদা নিজেই বললেন, তোমার নিজের অস্ত্র, তুমি ওখানে কেন ফিরে যাচ্ছ না, কবে থেকে আপনি শুরু করছেন। মানে ওটা ভাবতে পারিনি যে ভোটে জেতাতে যে আনন্দ পেয়েছিলাম, শ্রমিক ভট্টাচার্য আমাকে আমার প্রফেশনে ফিরতে বললেন, এটা ডাবল আনন্দ হয়েছে আমার। বলে আমি ফিরছি, অর্থাৎ মানে যতদূর জানি স্টুডিও রেডি হয়ে গেছে, এবং মনে হয় সামনে সোমবার থেকে ফিরছি আমি। আমাদেরও ভালো লাগবে, মানে জোরদার হবে ব্যাপারটা আর কি। টিম যদি আমাদেরও বাড়ে, আমাদের ফ্রেটার্নিটিতেও যদি আবারও আমরা সেই একইভাবে পাই, সেটা আমাদের কাছেও একটা বড় প্রাপ্তি। কিন্তু ফ্রেটার্নিটির একটা খুব বড় সমস্যা ছিল, যে সমস্যার মধ্যে দিয়ে দুজনকে যেতে হচ্ছে। আমি সন্তুকে দিয়ে শুরু করতে চাই। খুব কঠিন সময় ছিল সে সময়, যে সময় রাত দুপুরে লকআপে একের পর এক বিভিন্ন জায়গা থেকে ফ্রেটার্নিটির অনেকের কাছ থেকে অনেক রকম চোখা বান। 2024 জানুয়ারির কথা বলছে অতনু। সবকিছুই মনে আছে, এবং গোটা বাংলার মানুষের মনে আছে। শুধু আমার সঙ্গে নয়, মানবদার সঙ্গে থেকে শুরু করে, শফিকুলদা থেকে শুরু করে, রোজিনা থেকে শুরু করে আরও অনেকে, এমনকি আরও অনেক চ্যানেল রয়েছে সেখানকার যারা বড় বড় মাথা রয়েছেন, তাদেরকে যে ছবিটা ফেস করতে হয়েছে, যে পর্যায়ক্রমে যেতে হয়েছে, সেটা বেদনাদায়ক। আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন বিধায়ক, আমি ভুলে গেলাম। আমি একজন সাংবাদিক ছিলাম, আমি ভুলে গেলাম। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার বাক স্বাধীনতা থাকবে না, যেটা ফিরিয়ে দিয়েছে বিজেপি। বাংলায় আপনি দেখতে পাচ্ছেন, যে কেউ প্রশ্ন করতে পারে, যে কেউ থানায় যেতে পারে, যে কেউ অভিযোগ করতে পারে। এমনকি শাসক দল এখন বিজেপি, তার বিরুদ্ধেও কোনো নেতার কোনো যদি আচরণ খারাপ লাগে, অভিযোগ হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। শুধু আপনারা বড় করে দেখাচ্ছেন তৃণমূলের যারা চোরেরা ছিল অ্যারেস্ট হচ্ছে, ডাকাতরা ছিল অ্যারেস্ট হচ্ছে। আমরা এটাও দেখেছি পলিটিক্যাল ভায়োলেন্স জিরো, তারপরেও পুরনো কেসেও এখনকার শাসক দল বিজেপি নেতা অনেকেই অ্যারেস্ট হয়েছেন। আমার বিধানসভায় হয়েছেন, কারণ আইনের চোখে সবাই সমান। যে প্যারালাল একটা সিস্টেম তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগের মুখ্যমন্ত্রী, যে তৃণমূল করলে একটা জার্সি, তৃণমূল করলে সব করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, ধর্ষণ করা যায়, বাড়ি ভেঙে দেওয়া যায়, বাড়ি নতুন করে বেআইনি তৈরি করা যায় না। এটা হচ্ছে রাবণ রাজত্ব ছিল। এবার রাম রাজত্বের প্রতিষ্ঠা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর হাত ধরে, রাজ্যে শুভেন্দুদার হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে, এবং শ্রমিক ভট্টাচার্য তাঁদের হাত ধরে তৈরি হচ্ছে। আর সর্বোপরি যিনি একদম পেছন থেকে কাজটা করে গিয়েছেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের হাত ধরে রাম রাজত্বের প্রতিষ্ঠা হচ্ছে। রাম রাজত্বের প্রতিষ্ঠা মানে শুধু এটা নয় যে জয় শ্রীরাম বলবো, পতাকা ওড়াবো, মুখে স্লোগান দেব, বাইকে ঘুরবো, বা মানুষকে জয় শ্রীরাম বলবো, লাড্ডু খাবো। রাম রাজত্ব মানে পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক ফ্রিডম অফ স্পিচের কথা বললে আমি মানবদার কাছে ঠিক এই জায়গা থেকেই যাব। 2022-এর খুব ভুল না হলে ওটা ওই লক্ষ্মী পুজোর সময় ছিল, রাইট? সেই সময় কিছুই না, ফ্রিডম অফ স্পিচের কথা আমরা বলছি, আমরা সোশ্যাল মিডিয়ায় আচ্ছা নানা রকম মতামত লিখি। মানবদা সম্ভবত সেরকমই একটা কিছু লিখেছিলেন, এবং তারপর রোশানলে পড়তে হয়েছিল। আমার ঠিক প্রশ্নটা এখানে, এখন যদি যে কেউ তাদের মতামত এরকমভাবে ব্যক্ত করে, সেই একই রকমভাবে কি রোশানলে পড়তে হবে, নাকি বাক স্বাধীনতা থাকবে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা খবর হয়েছিল।
এবং সেটাও একেবারে ছবি দিয়ে ভিজুয়াল দিয়ে লোকের বক্তব্য দিয়ে খবর, যে খবরটা কোনো মিথ্যা ছিল না, কোনো ইয়ে ছিল না। ইকবালপুর থানাটা দখল হয়ে গেছিল কয়েক ঘন্টার জন্য, পুলিশ কর্মীরা পালিয়েছিল। এবং সেখানে পরবর্তীকালে খবর পেয়েছিলাম যে একেবারে, যেহেতু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলাম, যে তিনি তার কদিন আগেই নবান্ন অভিযান ছিল, তিনি বলেছিলেন যে পুলিশের উপর যদি কোনো অত্যাচার হয় তাহলে আমি এখানে গুলি করবো। আমি সেই খবরে এই একটা লাইনে মাত্র বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, যে একটা ইকবালপুর থানা দখল হয়ে গেল কয়েক ঘন্টার জন্য, পুলিশ পালিয়ে গেল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? সেটা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ দিয়ে আমাকে তুলেছিল। এবং সেই মামলাটাও এত বড় মিথ্যা মামলা, মানে যাকে দিয়ে মামলা করিয়েছে, মানে ক্ষমতার দম্ভ কতটা হতে পারে, একটা তো লোককে দিয়ে মামলাটা করানো হয়। আমার ক্ষেত্রে সেই লোকটাকেও তারা আনেনি। আচ্ছা, একটা লোকের হেলমেট বা গাড়ি জনিত কোনো অভিযোগ ছিল, তার সই করা একটা আধার কার্ড বা জিনিস ছিল, সেটাকে নিয়ে মামলাটা করা হয়েছিল। যে লোকটা আমার বিরুদ্ধে মামলা করেছিল, যার জন্য আমি 7 দিন জেল খেটেছিলাম এবং 23 দিন আটকে ছিলাম, পিসি ছিল 23 দিন, সেই লোকটা 2.5 বছরে জানতো না যে সে মানবগড়ের বিরুদ্ধে কোনো মামলা করেছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিশেষ পুলিশ বাহিনীকে দিয়ে এটা করিয়েছিল। এবং সেই মামলাটা এই পুলিশ, গিরিশপাক থানার পুলিশ এবং তাদের তৎকালীন প্রাক্তন ওসি এই মামলাটা টানতে না পেরে 2 বছর পর মামলাটা ছেড়ে পালিয়েছিল। মামলা ছেড়ে পালানোর পর ব্যাংসাল কোর্ট থেকে সেই লোকটিকে নোটিশ করা হয়, যে লোকটির নামে এরা মামলা করিয়েছিল। সেই লোকটি তখন বলে যে আমি তো কারোর বিরুদ্ধে মামলা করিনি, এটা কিভাবে হলো? এত বড় নোংরামিটা করে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার তৎকালীন পুলিশ। এই মামলাটা এখন আমার চলছে, আমি আলিপুর আদালতে মামলা করেছি এবং দুর্ভাগ্যবশত এই মামলাটা কিন্তু সরকারের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, এবং আমি চাইছি না এখন আর এই মামলাটা এখন আর, যেহেতু আমি সরকারের, আমরা শাসক দলের বিধায়ক, আমি চাইছি যারা এখন আমার কথা যদি কেউ শুনে থাকেন, শুনছেন, মানে রাজ্যের ডিজি বা অন্যান্য পুলিশ আধিকারিক বা কলকাতার পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব যে এই মামলাটা, মানবগ্রহ সাংবাদিক তাকে জেলে পাঠানো হয়েছিল, এই মামলাটা এবার নিজেরা তদন্ত করতে, যে কাকে দিয়ে মামলাটা করা হলো, সে কি আদৌ মানবগ্রহের বিরুদ্ধে তদন্ত মানে মামলা করেছিল, সে কি আদৌ এতগুলো খাতায় সই করেছিল। ভয়ঙ্কর একটা মিথ্যা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে করিয়েছিল। এবং এটা শুধু আমার ঘটনা নয়, আমার বিরুদ্ধে যতগুলো মামলা করেছে সবগুলো খবর করার কারণ। যেমন হাওড়ার গোলাবাড়ি থানায় একটা মামলা চলছে, এবার অবভিয়াসলি সেই মামলাটা অবভিয়াসলি মানবগ্রহ বনাম রাজ্য সরকার আর পুলিশই হবে। গোলাবাড়ি থানায় কেন মামলা হয়েছে মানবগ্রহের বিরুদ্ধে? কারণ তৃণমূলের তৎকালীন বিধায়ক ওখানে গিয়ে ভাঙচুর করেছিল থানার মধ্যে। ওই ঘটনাটা আমি দেখিয়েছিলাম, ফলে থানার ওসির খুব গায়ে লেগেছিল, থানার ওসি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছিল। 1920 সালের মামলা, 1920 সালের আইন অনুযায়ী, মানে ব্রিটিশ পুলিশ যে ধারায় মামলা করত, সেটা মানে বিপ্লবীদের এগেনস্টে মামলা করতো, সেই 1920 ধারার একটা মামলা দিয়েছে, দিয়ে স্ট্রেস পাসিং করেছে। ভাঙচুর করলো তৃণমূলের নেতা গৌতম চৌধুরী, তৎকালীন বিধায়ক। আমি খবরটা করেছিলাম বলে 1920 ধারার মামলা দিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাকে কিন্তু এই বাংলার অফিসিয়াল বিপ্লবী বানিয়েছে, যেটা আমি গর্ব করে সবাইকে বলে দেব। তাহলে এইখান থেকে এই যে প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা নিশ্চয়ই এই বঙ্গে পালা বদলের পরে সরকার করবে না, যেটা অনেকেই প্রেজেন্ট করার চেষ্টা করছে যে হ্যাঁ বিজেপি হয়তো সেটা করবে আগামী দিনে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গায় আমার বাক স্বাধীনতা হয়তো কেড়ে নেওয়া হবে। সেটা কি এটা যে হবে না তার প্রথম প্রমাণ অনেকগুলো হয়েছে। যেমন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সরকারের প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো তোলাবাজি চলবে না, কোনো জোর জুলুমবাজি চলবে না, সাধারণ মানুষের পকেট কাটা যাবে না। এগুলো বলার পর এখনও বেশ কিছু জায়গায় কিন্তু বিজেপিরও কিছু কর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছে বা তাদেরকে ডেকে ইন্টারোগেট করা হয়েছে এইগুলো করার জন্য। মানে আমাদের সরকারের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা কিন্তু থাকবে। এবং আমার মনে হয় না যে প্রেসের ক্ষেত্রেও এটা হবে, কারণ 2 জন সাংবাদিক এখানে বসে রয়েছে। একজন সাংবাদিককে অলরেডি দলের তরফ থেকে রাজ্য সভাপতি অনুমতি দিয়েছেন যে আমাকে আমার জায়গায় ফিরতে হবে। ফলে এবার আমি যদি ফিরি তো সংবাদ মতই হবে, আমি তো ইন্টারন্যাশনাল খবরও করব, ন্যাশনাল খবরও হবে, রাজ্যের খবরও হবে। গত 15 বছরে শাসকটা কি সমালোচনা শুনতে পারেন না, এই একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। শাসক সমালোচনা শুনতে পারেন। সমস্যাটা হচ্ছে আপনার অফিসের নিচে হয়েছে, আপনি ছিলেন সেই সময়। হ্যাঁ, শাসক মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটা এসেছিলেন আইপ্যাকের অফিসে, ফাইলপত্র নিয়ে যাচ্ছেন একটা রেড চলাকালীন। আমি একজন ছাপোষা সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছিলাম, সবার সামনেই করেছিলাম, আপনারা সবাই ছিলেন, যে কয়লার টাকা কি গোয়া ইলেকশনে খরচ হয়েছিল? তারপর যখন ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি ফাইলটা নিয়ে চলে যাচ্ছেন? তখন ঘুরে আমায় বলেছে যে তুমি তো দালাল, প্রশ্ন করলে তকমা মেলে দালাল।
তা আমি পরের প্রশ্ন এটাই করেছিলাম যে আপনি ফাইলটা চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, মানে আপনি তো বলে যাচ্ছেন না। এটা আমার সবাই দেখেছে। তার আগে আপনাদের মনে আছে ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন তৃণমূলের নাকি যুবরাজ এসব ছিলেন, এনার মানবদাকে কেস টেস দিয়েছেন, যাই হোক, তা তাকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনারা কথা দিয়ে কথা রাখেন বলছেন, ডবল চাকরির কথা বলেছিলেন, তা হয়েছে চাকরি? উনি তখন বলছে কেন চাকরি হচ্ছে না? আমি বলছি, তারপর বলছেন কে কথা দিয়েছিল? আমি বলছি আপনারা বলেছিলেন ডবল চাকরি। বলছে আমি তো বলিনি। আমি বলছি তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল চাকরি। আমি পুরো লাইন মিলিয়ে দেখে নেবেন, পুরো লাইন টু লাইন বলছি। তো বলছে কেন চাকরি হচ্ছে না, আপনি কি করে চাকরি করছেন? আরে আমি এখন মানে শব্দচয়ন করতে পারছি না, কিছু তো বুদ্ধি রাখুন মাথায়। বেসরকারি কোম্পানিকে আপনি নিয়ে আসেননি, 1 টাকায় জমি দিয়ে অফিস করতে বলেননি, ইনভেস্ট করেননি। একটা বেসরকারি কোম্পানি, বিশেষ করে চ্যানেলকে আসতে হয় রাজ্য সরকারের যে দুর্নীতি দেখানোর জন্য। এটা আপনার মানে আপনার যে মুকুট রয়েছে তাতে পালক জুড়ছে না, আপনার খারাপ। 15 বছরে কোনো সমালোচনা এই সরকার শুনতে চায়নি, এটা একটা ট্রেন্ড সেট হয়ে গিয়েছিল। এই সরকার শুনতে চাইনি বললে ভুল হবে। এমন ঘটনা হয়েছে যে নবান্ন যদি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হতো তাহলে তার পরের দিন অফিসে মানে ফোন চলে যেত, ভাই এই রিপোর্টারকে পাঠিও না। এবং তার প্রথম একমাত্র উদাহরণ আমি রয়েছি সামনে, পরিষ্কার বলে দেওয়া ছিল এই রিপোর্টারকে পাঠিও না, বড্ড বেশি প্রশ্ন করে। তাহলে আমার চ্যানেল জিজ্ঞাসা করতো তুমি কোন চ্যানেল, কি নাম? এই সরকার সমালোচনা শুনবে সন্তু? অবশ্যই শুনবে, ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আমরা সমালোচনা শুনলে আমাদের আয়নাটা যদি সামনে থাকে, আমাদের চুলটা ঠিক আছে কিনা, মুখটা ঠিক আছে কিনা, চশমাটা ঠিক পড়েছে কিনা, তবে তো আমরা বুঝতে পারবো। আমরা তো কাজ করছি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, যদি আপনি মুখের সামনে আয়নাটা না ধরেন, সমালোচনা যদি না করেন, ভুলটা বাড়তে বড় ভুলে পৌঁছে যাবে। আমরা ছোটবেলায় পড়া শুরু করেছিলাম যে মাসিমণি যদি প্রথমেই তাকে শিক্ষাটা দিত যে বাবা চুরি করতে নেই, তাহলে মাসির কানটা কাটা যেত না। গল্পটা সবাই জানেন। প্রথমেই আমরা চাই আপনারা সংবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের যে কাজগুলো হবে তার সমালোচনা করুন, তবে তো আমরা আয়নাটা দেখতে পারবো যে হ্যাঁ চুলটা ঠিক আছে কিনা, মুখটা ঠিক আছে কিনা, চশমাটা ঠিক আছে কিনা, তবে তো আমরা সংশোধনের জায়গা পাবো। সমালোচনা মানে আমাকে বিধে দিচ্ছেন, আমার খারাপ লাগছে, এটা নয়। সমালোচনা আমরা এভাবে নেওয়া শিখিয়েছে আমাদের দল, যে সমালোচনা মানে তুমি সঙ্গে সঙ্গে তোমার কোনো ফল্ট আছে কিনা তুমি আগে দেখবে, ইনকোয়ারি করবে, এবং তার বেসিসে যদি ভুল হয় ঠিক করে নাও। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। এবং আমরা দেখছি যে এত সেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করছেন কেউ মানে এটা যেন অদ্ভুত রকম ভাবে রত্নাকর দস্যু বাল্মীকি হতে চাইছেন। হ্যাঁ, চোর ডাকাতরা যারা কাটমানি নিয়েছিল, বল তবিয়তে বুক ফুলিয়ে কাটমানি নিয়েছিল, এখন তারা হাত জোর করে নিন আপনাকে আমি কিস্তিতে কাটমানি ফেরত দিচ্ছি। এসব হচ্ছে কিন্তু মানে আমরা নিত্যদিন সেই খবরগুলো করছি। আমার বিষয় এখানে একটাই প্রশ্ন, অনেকেই বলছেন এইসব খবর দেখার পর আর কতদিন ও এখন দিচ্ছে, তারপর তো বিজেপি আছেই, ওয়াশিং মেশিনে ধুয়ে এরা ঠিক বেরিয়ে আসবে। কাটমানি দেওয়াটাও নাকি এটা এখন সাময়িক আইবস। ইজ ইট সো? কাটমানির থেকেও মারাত্মক জায়গা আছে। আমি মানবদাকেই জিজ্ঞেস করবো, মানবদা তোমার এলাকায়, ওই এলাকাটা বিখ্যাত বালি পাচারের জন্য, বালি চুরি, বালি পাচার, বেআইনি হ্যাঁ, মানে বালি এরা তো খাদান। কিছুই বাদ রাখেনি, প্রাকৃতিক সম্পদও আর কি দেদার চুরি হয়েছে। সেই জন্যই তো এদিকে দাঁড় করানো হয়েছিল বর্ধমান খোকন দাস, মেমারি রাসবিহারী, ওদিকে আমাদের সন্তুর এলাকায় রামুদা। তো মানেটা কি? এটার মানে কি? এটার মানে প্রত্যেকটা সাধারণ মানুষ জানে যে এই করিডোর ধরে কি হতে পারে। প্রত্যেকটা সাধারণ মানুষ জানে। আমি ভোটের প্রচারও বলেছি, এরা কারা, কেন এদিকে দাঁড় করানো হচ্ছে, কি কারণে দাঁড় করানো হচ্ছে। ওটা তৃণমূলও জানে যে এই লোকগুলোকে কেন দাঁড় করানো হয়েছে। এটা ভাইপোর অ্যাসেট ছিল। একটা প্যারালাল ইকোসিস্টেম, একটা ইকোনমিক সিস্টেম চলছে প্যারালাল। এই বেআইনি বালি খাদান, বালি দেখুন, আপনাকে একটা কথা বলি, করে নিয়ে যাওয়া। 2011-তে আমরা পরিবর্তন এনেছিলাম সিপিএম এর দাদাগিরি থেকে বাঁচতে। 2011-র পর 3টে বছর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে কিছু করাও যাবে না। তিনি পুরসভাগত উন্নয়নগুলো ছোট ছোট চেষ্টা করছিলেন। 2014-তে যেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ল্যান্ড করলেন, তারপর থেকে একদম মাছের ন্যায় হয়ে গেল। একদম মানে চুরি দুর্নীতির ইয়েটা খুলে গেল পুরো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেই লিপস্টার মাউন্ট খুলে ফেললেন, যাবতীয় চাকরিতে দুর্নীতি হলো, এমনকি WBCS, শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাইমারি, টেট, উচ্চ মাধ্যমিক, এগুলো নয়, WBCS
WBCS এত চুরি হয়েছে, সেই বিডিও SDO এতক্ষণ এবার বোঝে যাচ্ছে, বিডিওদের ঘটনা এতক্ষণ বোঝে যাচ্ছে যে WBCS অব্দি চুরি হতে পারে, ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি হতে পারে। প্রশান্ত বর্মনকে দেখতে পাচ্ছি আমরা, গাড়ি ঠুকে দিচ্ছে, যে WBCS এ চুরি হতে পারে, পঞ্চায়েতে চুরি হয়েছে, পুরসভাতে চুরি হয়েছে, শিক্ষক নিয়োগের চুরি হয়েছে, কিসে চুরি হয়নি? এমন কোনো চাকরির নিয়োগ হয়নি যেখানে 14 পর চুরি হয়নি। কিন্তু তাহলে WBCS, ওরে বাপরে, ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুরি দুর্নীতি একদম পুরো চেপে রাখতে। ফলে এটা কি হলো, যেই গোটা তৃণমূল দেখতে পেলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কিছু করছে চুরি করছে। আগে কি হতো সিস্টেমটা, CPM আমলে যে যা নিজের এলাকায় মোটামুটি করে কমে খেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর কি হলো, গোটা রাজ্যে সেই একাই তোলা তুলতাম করে দিল। ফলে তৃণমূলের ভাঙাটা সময়ের অপেক্ষা ছিল। আমি বারবার গত 7 বছর ধরে বলেছি যে তৃণমূল হারলে তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না। সেটা যে এত তাড়াতাড়ি হবে এবং সেই দল থেকে যে মমতাকেই বার করে দেবে, এটা ভাবে। এখানেই প্রশ্ন, এই যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে অতনু, যাদেরকে আমরা দেখছি, তারা যদি ওয়ান ফাইন মর্নিং মনে করে যে চলো আমি ওই কোট আনকোট যারা বলে আর কি বিজেপি নাকি ওয়াশিং মেশিন, আমি চলে যাই, আবার সেখানে গিয়ে আমি নিজেকে শুদ্ধ করে নিই, হ্যাঁ, মানে হবে সেটা? ইকোনমিক সিস্টেমটাই যদি শিফট করে যায়, চান্স আছে সেটার? দেখুন, জায়গা দেওয়া হবে তাদের? পরিষ্কার বলে দিয়েছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি, উনি বলে দিয়েছেন যে এটার কোনো চান্স নেই এবং হবে না। রাজ্য সভাপতি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী, মানবদা, তোমরাই বা কিভাবে আটকাবে? মানে এই যে সিস্টেমটা চলছে, একটা সিস্টেম চলছে, সেই সিস্টেমের সঙ্গে কোনোভাবে রাজনীতির যদি যোগ থাকে তাহলে সিস্টেমটা আরো জোরদার চলে। তো সেই যোগটা লাগানোর চেষ্টা কলকাতার ব্যাপার বা রাজ্যের ব্যাপার বা সংগঠনের ব্যাপার তো আমি তো বলতে পারবো না। আমি বা সন্তু এই জাস্ট ভোটের আগে রাজনীতিতে এসেছি। এইসব ব্যাপারে আমাদের সিনিয়ররা আছেন, রাজ্য সভাপতি আছেন, রাজ্যের অন্যান্য নেতারা আছেন, রাজ্যের মুখপাত্র আছেন। ইনফ্যাক্ট আমরা মুখপাত্রও নই, আমরা জাস্ট আজকে এসেছি নতুন বিধায়ক, তোমরা ডেকেছো তাই এসেছি। আমি শুধু আমার এলাকার কথাই বলতে পারি। মেমারি বিধানসভা এলাকায় যতজন মার্কামারা তৃণমূলী আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, মানুষ যাদেরকে পছন্দ করে না, তাদেরকে আমি ঢোকাবও না। আর যদি কেউ ঢোকায় আমি পরিপূর্ণভাবে বাধা দেবো। যারা পাঁচিলের ওপারে ছিলেন ওপারেই থাকবেন, যারা পাঁচিলে বসে কি করব না করব ক্যালকুলেট করে ইলেকশনের মজা নিচ্ছিলেন স্টেডিয়ামে বসে, তারা স্টেডিয়ামে বসে থাকবেন। যারা মাঠে নেমে পরিশ্রম করে দলকে জিতিয়েছেন, তারাই একমাত্র দলের সঙ্গে থাকবেন। মোটো কি, লক্ষ্য কি দুজনের কাছে? ফার্স্ট প্রায়োরিটিজ কি? আমার প্রথম প্রায়োরিটি তারকেশ্বরে একটা ভালো হাসপাতাল এবং তারকেশ্বর ঢোকার মুখে যে 3টে বড় বড় রেল গেট পড়ে, সেগুলো প্রকল্প ক্লিয়ার আছে। আজকে আমি রেলমন্ত্রীকেও বলেছি যে যদি তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়। এবং তারকেশ্বর বাবা তারকনাথ ধাম, সেটা কাশী বিশ্বনাথের সঙ্গে যুক্ত হয়ে আছে। এতদিন পর্যন্ত অনেক জায়গায়, তারকেশ্বরের পাশে অনেক জায়গায় টাকা ঢালা হয়েছে, আমি নাম নিচ্ছি না কোথায়, আপনারা ক্যালকুলেট করে দেখতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত তারকেশ্বরে আপনি যদি যান, যে অব্যবস্থা করে রেখেছে আগের সরকার, যে অনুন্নয়ন করে রেখেছে, সেটার পরিবর্তন আগে করতে হবে। তার নাম বাবা তারকনাথ করিডোর, ব্যাস। তারপর আমার প্রথম মোটো যে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই, আমি বলে প্রচার করেছি এবং আমি কৃষক পরিবারের সন্তান, আমি জানি আলু চাষিদের বাঁচাতে হলে দা পটেটো করিডোর করতে হবে। আমরা ইতিমধ্যেই আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি সময় পেয়ে, এবং আমি জমাও দিয়ে এসেছি। যা পটেটো করিডোর কি, কিচ্ছু নয়, বড় কিছু নয়। আগে থেকে আমাদের পরিকল্পনা করতে হবে যে আলু যদি আমি 5 বস্তা আমার হয়, তাহলে আমি কোথায় বিক্রি করব। আলু যদি আমার 10 বস্তা হয়, আমি কোন রাজ্যে পাঠাবো এবং কোন রাজ্যে আমি মার্কেটিং করে পাঠাবো। মেমারি এবং রসুলপুরে ওভারহেড ব্রিজ যেটা রেলের করতেই হবে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি আশা করিনি, যে আমাদের প্রথম প্রশাসনিক বৈঠকের পরেই, মানে সরকার শপথ নেওয়ার 15 দিনের মধ্যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রীতিমতো পুরো ইঞ্জিনিয়ারদের দিয়ে স্কেচ আঁকিয়ে PWD, রেল প্রশাসন, সরকারি প্রশাসনকে দিয়ে সার্ভে করতে পাঠিয়ে দিয়েছেন 2টো রেল ব্রিজ, এবং তার স্কেচ অনুমোদিত হয়ে গেছে। এখন টেবিল টক হচ্ছে, 6 মাসের মধ্যে এই দুটোর কাজ শুরু হবে। অবিশ্বাস্য, মানে 30 বছরে কোনো রাজনৈতিক দল যেটা করতে পারেননি, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে করার চেষ্টা করেছেন, এবং সেটা 6 মাসের মধ্যে কাজ শুরু হবে। এবং মেমারি এবং রসুলপুরের ওভারহেড ব্রিজ যদি হয়, কতটা সুবিধা হবে মেমারি বিধানসভাবাসীর, তোমরা ভাবতে পারবে না। অবিশ্বাস্য ব্যাপার। একদম শেষে আমি ওয়ান লাইনার দুজনের কাছে জানতে চাইবো, যারা আমরা এখানে বসে আছি একদম ইয়ং জেনারেশন, নেতা মানে আমরা যে সময়, অন্তত মানবদা যে সময় সাংবাদিকতা শুরু করেছো, সে সময় নেতা মানে একজন বয়স্ক মানুষ, তার ভাবনা চিন্তার জায়গা থেকে তিনি কথা বলবেন, তার মতো করে তিনি তৈরি করবেন সবকিছু, রোড ম্যাপ তৈরি করবেন। এই জেনারেশনের কথা ভেবে কাজ করতে হবে তো। একদম
ওয়ান লাইনার সন্তু কিভাবে আমার বয়স 29 বছর, আমার বলতে কোনো অসুবিধা নেই। অনেকেই বিশ্বাস করেন না, আমার ডেট অফ বার্থ গিয়ে দেখবেন 2297। তো আমি জেনজির কথা অবশ্যই ভাববো ফার্স্ট প্রায়োরিটি। আমি যখন সাংবাদিকতা করেছি, আমার গেস্ট থেকে শুরু করে আমার প্রশ্ন করা থেকে শুরু করে সব থেকে বেশি প্রশ্ন করেছি চাকরি নিয়ে। কেন করেছি? কারণ আমি এই যন্ত্রণাটা ভুগেছি। আমি চাকরি না পেয়ে আমার গ্রাম থেকে এখানে এসে পড়ে থাকতে হয়েছে। আমার বাড়ির পাশের বাড়ির ছেলেটা চিকিৎসা করাতে পারেনি, তাকে নিয়ে এসে এখানে চিকিৎসা করাতে হয়েছে। এই যন্ত্রণাটা আমি ভুগেছি। এটাকে ঠিক করতে হবে। মানবদা, আমি তো সিস্টেম চেঞ্জ করতে নেমেছি। যে সিস্টেমগুলো এতদিন চলে এসছে, আমি ভোটের প্রচারও বলেছি এবং এখনও বলছি, ভোটে জেতার পরেও বলছি, সিস্টেম চেঞ্জ করতে নেমেছি। মানে ভোটের প্রচারের আগে প্রার্থী হাত জড়ো করে যাবে, বিধায়ক হয়ে যাওয়ার পর সেই প্রার্থীকে সেই বিধায়ক আর দেখা যাবে না, এটা হবে না। আমি মেমারিবাসীকে বলেছিলাম যে হাত জড়ো করে এসেছি, 5টা বছর প্রত্যেকটা বুথে বুথে যাব, হাত জড়ো করেই যাব, উন্নয়নের কাজ হবে, মানুষ বিধায়ককে পাবে। এবং মানুষ এই গত 20 দিনের মধ্যে বিধায়ককে এতবার দেখে ফেলেছে যে বিধায়ক শুধুমাত্র বিধায়ক হয়ে গেল বলে দুটো পাগড়া গজিয়ে গেল এমন নয়। আমি মানবজ্ঞ ছিলাম ভোটের আগে, আমি মানবজ্ঞ এই 5 বছরও থাকবো, আমি মানবজ্ঞ 5 বছর পরেও থাকবো। অর্থাৎ আমার জিনিসটা কিন্তু পাল্টাচ্ছে না। আমি যেমন সকালবেলা উঠে বাজার করতে যেতাম, তেমনি বাজার করতে যাচ্ছি। আমি যেখানে আড্ডা মারতাম চায়ের দোকানে, সেখানে আড্ডা মারছি। মানে এমন নয় যে বিধায়ক মানে বিশাল কিছু হয়ে গেছে, তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। ফলে এই সিস্টেমগুলো যদি আমরা চেঞ্জ না করি, তাহলে আর কে চেঞ্জ করবে? বিধায়ক মানে তাকে মানুষ জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, সে যেমন ছিল তেমনই থাকবে। শুধু আইনসভায় অর্থাৎ বিধানসভায় সে মেমারি বিধানসভা বা সন্তুর ক্ষেত্রে তারকেশ্বর বিধানসভার সেটা সেই বিধানসভায় তুলে ধরবে। এই জন্য মানুষ তাকে পাঠিয়েছে। আমাদের এই সংবাদ বর্ষার এক পরিসরের মাসে- সতীর্থ, পাশাপাশি আইনসভায় তারা রয়েছেন এবং অবশ্যই আমাদের সহনাগরিক তো বটে। ভরসার এই দুটো কাজ তাদের মজবুত হোক নাকি? 1 মাস তো হলোই, অতনু। আশা তো করাই যায় যে ভরসার 1 মাসে যে ট্রেলার দেখছি আমরা কোট আনকোট, তাতে ভরসা করাই যায়। আর যখন আমাদের জেনারেশনের দুজন তারা বলছেন একজন কর্মসংস্থানের কথা বলবেন আর একজন সিস্টেমকে বদলাতে নেমেছেন মাঠে, ভরসা তো করাই যায়। দেখা যাক। দুজনকেই আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।